অবশ্যই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আমাদের ছাত্রদলের নেতাকর্মীদের সকলের ঈদ অনেক ভালো কেটেছে। বিগত ঈদগুলোতে অবশ্যই আমাদের নামে যেহেতু বেশ কিছু মামলা ছিল, আমাদের যারা ওয়ার্ড পর্যায়ে ছাত্রনেতা তাদের নামে মামলা ছিল, তো তারা স্বাভাবিকভাবে বাড়ি ঘরে যেতে পারতো না। সবাই যে সেরকম না, তবে অধিকাংশ শীর্ষ ছাত্রদলের নেতাকর্মীদের নামে উল্লেখযোগ্য সংখ্যক মামলা থাকা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতো। বিশেষ করে আপনার 12, 13, 14, 15 সালের যে আন্দোলনে যারা মাঠে ছিল তাদের সকলের নামে সেই মামলাগুলো গ্রেপ্তারি পরোয়ানা কিংবা কারো নামে সাজা। বিশেষ করে আপনার দেখেছেন 18 সালের নির্বাচন এবং অবৈধ নির্বাচন, তারপর 24 সালের নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে প্রায় কয়েক হাজার নেতাকর্মী কিন্তু সাজা হয়ে গিয়েছিল। যদি এগুলো আমরা উল্লেখই করি না, বিশেষ করে ছাত্রদল উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী সাজা হয়ে গিয়েছে। তারা স্বাভাবিকভাবেই তো বাড়ি যাওয়ার প্রশ্নই আসে না, এলাকায় যেতে পারতো না। তো সেই বাস্তবতায় আল্লাহ রহমতে এবার আমাদের সকল নেতাকর্মী বাড়ি গিয়ে তার পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারছে। এবং আমরা আশা রাখি বাংলাদেশে আর কখনো কোনো কারণেই যেন এই ধরনের এই নির্মম নির্যাতন কাউকে ভোগ করতে না হয় এবং এই ধরনের পরিস্থিতির সৃষ্টি যেন না হয়। এই ঈদই শুধু নয়, আমরা যখনই বাংলাদেশের কোথাও আমরা যাই, সেখানে আমাদের বিপুল সংখ্যক ছাত্র দলের নেতাকর্মী কিংবা সমর্থক যারা রয়েছে তারা উপস্থিতি হয়। তার ব্যতিক্রম এবারও হয়নি। এবার ঈদে আমার যেহেতু জন্মস্থান ময়মনসিংহে গিয়েছি, হ্যাঁ, বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিতি ছিল এবং ঈদ উদযাপনটা আরও দ্বিগুণ হয়েছে। শুভেচ্ছা বিনিময় করেছে। যদি ঈদের নামাজ পড়েছি আমি বাইতুল মোকাররমে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমরা মাজার জিয়ারত করেছি। তারপর আমাদের বিশিষ্ট ক্রীড়ানকী আরাফাত রহমান কুকুবায়ের মাজার জিয়ারত করেছি। তারপর আরও কিছু আনুষ্ঠানিকতা ছিল এবং সন্ধ্যার পরে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করার সৌভাগ্য হয়েছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথেও আমরা স্কাইপিতে তাকে সালাম দিয়েছি। তারপরের দিন বাড়ি গিয়েছি এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিল। তো এইগুলো আমাদের দীর্ঘদিনের রাজপথে বেড়ে ওঠা নেতৃত্ব যারা রয়েছে তাদের একটি অবদান, যে এখনও আমাদের সারা দেশে সত্যিকার অর্থেই ডেডিকেটেড এবং নির্যাতিত নেতাকর্মীদের সংখ্যা অনেক বেশি। আপনার 16ই ডিসেম্বরে যে আমাদের কনসার্টটা হয়েছিল, এই যে মানিক মিয়া এভিনিউ এই স্পটে এখানে আমরা আজকে এসেছি। তো এই মানিক মিয়া এভিনিউতে সেই কনসার্টে তো সত্যিকার অর্থে লক্ষ লক্ষ সাধারণ দর্শক উপভোগ করেছে। তো আমরা সেদিনই ঘোষণা দিয়েছিলাম যে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা কনসার্ট আয়োজন করব। তো সেই আলোকেই সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে সেই কনসার্টটি আয়োজন করা হয়েছিল। এবারও সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে কনসার্ট আয়োজন করা হচ্ছে। সেখানে আমরা সদস্য রয়েছি সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের। তো সেই সদস্য হিসেবে আমাদের বেশ দায়িত্ব রয়েছে, আমরা সেই দায়িত্ব পালন করছি। তো এখানে উল্লেখযোগ্য দিক সেটি হলো যে এটা কোনো দলীয় ব্যানারে হচ্ছে না, কিংবা এখানে কোনো রাজনৈতিক দলকে প্রমোট করা হবে না, কিংবা কোনো মতাদর্শকে প্রমোট করা হবে না। এখানে শুধুমাত্র সবাইকে সম্পৃক্ত করা একটা প্রয়াস। যেহেতু সাংস্কৃতিক অঙ্গনে আমাদের বেশ কিছু দুর্বলতা রয়েছে, এটির মূল কারণ হলো প্রতিবেশী রাষ্ট্রের যে সাংস্কৃতিক আগ্রাসন, এটি হলো মুখ্য কারণ। তো যা হোক, তারপরও আমাদের এই বিশেষ করে এটি আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একক অবদান। তার মাথা থেকেই তার থেকেই এই সবার আগে বাংলাদেশ চিন্তাটি এসেছে এবং এই নামটিও তারই দেয়া। সবার আগে বাংলাদেশ এই নামটি তার দেয়া। এবং শুধু তাই নয়, এই যে দেখেন ভারতের শিল্পীর যে আগ্রাসন ছিল, এখন আবার পাকিস্তানি শিল্পীদের, যদিও এই সবার আগে বাংলাদেশ কনসার্টটি করার পর এবং এই ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার উদ্যোগ নেওয়ার পর এখন কিন্তু কিছুটা দেখা যাচ্ছে যে হ্যাঁ, পাকিস্তানের প্রতি তারা হয়তো বা একটু স্লো হচ্ছে। তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশের সাধারণ জনগণ ইতিমধ্যে এই বিষয়টি ভালোভাবে নেয়নি। তো যা হোক, জনাব তারেক রহমানকে ধন্যবাদ যে তিনি যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। এবং এতে করে আমি সর্বশেষ যে কনসার্টে যেটি লক্ষ্য করেছিলাম, এখানে বাংলাদেশের যে শিল্পীগুলো রয়েছে তারা খুবই সম্মানিত বোধ করেছে এবং তারা অনেক উচ্ছ্বসিত ছিল যে দীর্ঘদিন পর মন খুলে প্রাণ খুলে লক্ষ লক্ষ সাধারণ জনগণের সামনে তাদের স্বাধীনভাবে
যে বক্তব্য রাখার প্রয়োজন সেটি বক্তব্য রাখতে পারছে, যে গান করার ইচ্ছে সেই গান করতে পারছে, কেউ চাপিয়ে দিচ্ছে না কিংবা অন্য মতাদর্শের কারণে তাকে কেউ বাধা দিচ্ছে না। এবং এখানে আরেকটি উল্লেখযোগ্য দিক দেখবেন যে যারা বিগত সময়ে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের কনসার্টও গান গেয়েছে, এখানেও কিন্তু তারা এরকম কোনো পার্থক্যকরণ করা হচ্ছে না। হ্যাঁ, কিছু ফেসিস্ট শিল্পী রয়েছে যারা সরাসরি অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করেছে, সরাসরি এই সংসদে, এই অবৈধ সংসদে তারা অবৈধ সংসদ সদস্য হিসাবে তারা এই সরকারের ফেসিস্ট সরকারের সকল কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল। তাদেরকে তো সাধারণ জনগণ মেনে নেবে না। এছাড়া যারা রয়েছে সবাইকে এখানে সম্পৃক্ত করার প্রচেষ্টা আমি দেখেছি।